খেলাটা কি ইরান বনাম বাংলাদেশ, নাকি ইরান বনাম তারেক? তারেক রহমান কি ইরান বিরোধী লোক? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে কোনো উত্তর আছে? ইরান কেন বারবার বাংলাদেশের জাহাজ আটকে দেয়, ফেরত পাঠিয়ে দেয়? জয়যাত্রাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ইরান। এটা কি আমাদের কূটনৈতিক ব্যর্থতা, নাকি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি তারেক রহমানের মানসিকতা, নাকি ডক্টর খলিলের অবহেলা? চারটা ব্যাপারে কিন্তু এখানে জড়িত। চারটা ব্যাপারে আপনাদেরকে ব্যাখ্যা করব কি মূলত চেষ্টা করব। সেটা হলো, ইরান একবার বাংলাদেশের 6টি জাহাজ ফিরিয়ে দিয়েছে, আবার জয়যাত্রাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এখন স্থায়ীভাবে লিস্টে বাংলাদেশকে যুক্ত করেছে, বাংলাদেশের জাহাজ আসতে দিবে না। তিনটা বিষয়। আরেকটা বিষয় হলো, ইরানের বাংলাদেশের রাষ্ট্রদূত জালালাবাদী বলেছেন যে আমরা বাংলাদেশের উপরে ক্ষুব্ধ। এখন এক নম্বর হলো, হরমুজ প্রণালী পার হয়ে বাংলাদেশের যেসব জাহাজ ইরান বা রাশিয়ার তেল, কাতার থেকে তেল নিয়ে আসতো, ওই জাহাজগুলোর একটা লিস্ট ইরানের কাছে দেওয়া আছে। সেই জাহাজের তালিকা, সেই জাহাজে করে আসতো তেল ব্যতীত অন্য জিনিস। সেগুলোতে যেই জাহাজে করে অন্য পণ্য আসতো, সেই জাহাজ পাঠাইছে তারা তেলের জন্য। তাহলে এই জাহাজগুলো যে তেলের জন্য যাবে, সেটা ইরানের কাছে ছিল না। ছিল যে বাংলাদেশের 6টি জাহাজ যাবে, এই নাম, এই জাহাজগুলোতে করে খেজুর আসবে বা এই জাতীয় জিনিস আসবে। ইরান দেখছে যে এগুলো তেলের জন্য আসছে, এগুলো, অথচ ইরান জানে এগুলো খেজুরের জন্য আসার কথা। প্রথম এই জাহাজগুলো ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ পুরানো তালিকা অনুযায়ী আপডেট না করে আমলারা এই তালিকা পাঠাইছে, এরপরে ইরান ফিরিয়ে দিয়েছে। এটা হলো আমলাতান্ত্রিকতার ব্যর্থতা। নাম্বার 2, স্থায়ীভাবে বাংলাদেশের জাহাজ ইরান সেখানে আটকাইছে। এটার কারণ হলো, দেখেন, পাকিস্তানেরও তো পররাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের একজন আছে খলিল। তারা কত সুন্দর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অবদান রাখছে এই যুদ্ধকে থামানোর জন্য। আর খলিল ইরানকে নিন্দা জানিয়েছে, অর্থাৎ ইরানকে বলতেছে তুমি ঠিক করো নাই। আমেরিকা 12,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানে হামলা করেছে, সেটার জন্য নিন্দা জানায় নাই। ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলেছে, সেটার জন্য নিন্দা জানায় নাই। বুঝতে পারছেন? ইরানের আইআরজিসি প্রধানকে মেরে ফেলেছে, সেটার জন্য নিন্দা জানায় নাই। কিন্তু নিন্দা জানাইছে ইরান যে সৌদি আরবে প্রতিরোধ হামলা করছে, সেটার জন্য নিন্দা জানাইছে। এই কারণে ইরান যথেষ্ট রকম ক্ষুব্ধ হয়েছে। এই কারণে জয়যাত্রা জাহাজটিকে 3 নম্বর বাধা হিসেবে তারা পাঠাই দিছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো, তারেক রহমানের মেন্টালিটি কি এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে। তারা তো একটা মেন্টালিটি, আমাদের জাজমেন্ট করার ব্যাপার আছে। তার পররাষ্ট্রনীতিটা কি? খলিল আমেরিকান, আমরা জানি আমেরিকানপন্থী। আমরা আমেরিকান বিরোধী না, আমি নিজেও তো আমেরিকানপন্থী। আমি সবসময় বলি সত্যি কথা, আমি নিজেকে প্রকাশ করে দিতে ভালো লাগে আমার। ভারতের দালালি করার চাইতে আমেরিকার সাথে সুসম্পর্ক রেখে আমাদের চলা ভালো। বুঝতে পারছো? এটাই আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের রাষ্ট্রের অগ্রগতির জন্য। ভারতের মতো ফকির, খাবার নাই, সম্পদ নাই, বিজ্ঞান নাই, কিচ্ছু নাই, রাস্তায় হাগে, এদের সাথে সম্পর্ক রেখে আমাদের আসলে কোনো ডেভেলপমেন্ট নাই, উন্নয়ন নেই। কী দরকার? আমরা আমেরিকার সাথে সম্পর্ক ভালো, ভারতের সাথে সম্পর্ক রেখে আপনি শেখ হাসিনা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অমর্যাদা। এখন বাংলাদেশের মর্যাদা কি একটা নোংরা না? দেখেন, পাকিস্তানকে আপনি এত গালি দেন, এত অবহেলা করেন, তারা যুদ্ধ থামানোর জন্য রাশিয়া, ফ্রান্স, জার্মান, সৌদি আরব, কাতার, আমেরিকা, ইরান এদের সাথে ধ্যান দরবার করছে। এটা একটা মর্যাদাপূর্ণ বিষয়। একসময় বিশ্বব্যাংকে, IMF-এ তাদের একটা বিশাল গ্রহণযোগ্যতা তৈরি হবে। সেখান থেকে তারা নানান অর্থনৈতিক সাপোর্ট পাবে, ফ্রি সাপোর্ট পাবে। সেখানে তাদের কূটনৈতিক সাফল্যের কারণে
অনেক কূটনীতিককে তাদের চাকরি দিবে সেখানে। এটা একটা বড় মর্যাদাকর বিষয়। আমরা ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারতাম। আমাদের বড় বড় কূটনীতিক আছে, কিন্তু তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী কী করলো? হুট করে ইরানের নিন্দা জানাই দিল। শেষ পর্যন্ত তো ইরান জিতবে। আমাদের আমেরিকার সাথেও যোগ্যতা নাই তোমাদের যুদ্ধ থামানোর মতো কূটনীতি করার, ঠিক আছে, কিন্তু শত্রুতা করার কি দরকার? তোমরা তো চুপ থাকতে পারতা ভাই, পারতা না? চুপ থাকতা, চুপও ছিল না, হুট করে লাভ দিয়ে নিন্দা জানাইতে গেছো, আবার শরম পাইতেছো। এখন কি আমাদের জন্য একটা অশনি সংকেত না? তাহলে কেন ফিরিয়ে দেয় লড়াইটা? আপনারা বলবেন, লড়াইটা কি তারেকের অপদার্থ চিন্তা চেতনার কারণে, নাকি খলিলের কারণে? অতিরিক্ত আমেরিকা প্রীতি। আমি আমেরিকা প্রীতিকে অপছন্দ করি না, পছন্দ করি, কিন্তু কারোর সাথে শত্রুতা দরকার নেই যোগ্যতা যদি না থাকে। যোগ্যতা থাকলে সবার সাথে সম্পর্ক রাখা যায়। পাকিস্তান কি দুর্দান্ত সম্পর্ক রাখতেছে গত 70 বছর যাবৎ। চীনের সাথে কি সেই রকম রিলেশন, তাদের কখনো ভঙ্গ হয়নি। আবার আমেরিকার সাথেও তাদের দুর্দান্ত সম্পর্ক। তবে এই ক্ষেত্রে যথেষ্ট উঠানামা করেছে, ঠিক আছে, কিন্তু তাদের এত চমৎকার, আমি তাদের এই জিনিসটাকে খুব ভেরি অ্যাপ্রিসিয়েট করি। আই অ্যাপ্রিসিয়েট দেম ভেরি ভেরি মাচ। হ্যাঁ, একদম অন্তর থেকে। পাকিস্তানের আপনি 1000 জিনিসটা সমালোচনা পাইবেন, মানে সমালোচনা করার জন্য পাবেন, কিন্তু তাদের এই কূটনৈতিক সাফল্যটা পৃথিবীর ইতিহাসে একটা বিস্ময়। এগুলো না করে তো এখন খলিলের দোষ, তারেকের দোষ, নাকি আমলাতান্ত্রিক জটিলতা? এত ব্যর্থতার পরে এখন লড়াইটা কি বাংলাদেশ বনাম ইরান, নাকি বা ইরান বনাম বাংলাদেশ, নাকি তারেক বনাম ইরান, নাকি খলিল বনাম ইরান দাঁড়িয়েছে? এটা আমাদের জাজমেন্ট করার সময় এসেছে। আমরা কি বাংলাদেশ ভুগবে এই অদক্ষ অযোগ্য পররাষ্ট্রনীতির কারণে? বাংলাদেশকে ভুগতে হবে অনেক সংকট অতিক্রম। নাহলে দেখা গেছে আমরা হজমত প্রণালীতে একটা ফি বসবে একসময়, সেটা উচ্চ মূল্য, শত শত কোটি টাকা আমাদের সেভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছিল না? আমরা যদি সম্পর্ক ভালো রেখে দক্ষ কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সিচুয়েশন বা অ্যাটিটিউড দেখাইতে পারতাম, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য অনেক চমৎকার একটা বিষয় হয়তো অর্জন হয়ে যেত আমাদের জন্য। আগামী 2, 3, 5 বছরের জন্য শত শত কোটি টাকা সেভ হওয়ার একটা ওয়ে তৈরি হয়ে যেত, তাই তো না? সেই জিনিসটা কি আমরা হারাইলাম তারেক রহমানের কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে, খলিলের কারণে, নাকি অন্য কোনো শয়তানের কারণে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।